বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ অবলম্বনে কিভাবে একটি করবী গাছ আত্মজার স্বরূপ হয়ে উঠল তারই কাহিনী। বাংলাদেশের কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম হলেন হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ গল্পটি দেশভাগের পটভূমিতে লেখা। আসলে বাস্তু যারা হারিয়েছে তারাই তো উদ্বাস্তু। 1947 সালে দেশ বিভাগের ফলে বহু মানুষকে দেশত্যাগ করে উদ্বাস্তু হতে হয়। সেই সময় রাজনৈতিক প্রয়োজনে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। সমকালীন বাংলাদেশের দেশভাগ, দাঙ্গা, মুক্তিযুদ্ধের প্রভাব তার গল্পে উঠে এসেছে। দেশভাগের ফলে লেখককে পরিবারের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে চলে যেতে হয়। উদ্বাস্তু জীবনের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, বেঁচে থাকার লড়াই প্রভৃতি তার গল্পে পাই। সেই সময়ের প্রেক্ষিতে হাসান আজিজুল হক লিখেছেন, 1971 সালে সবচেয়ে সস্তা দাম ছিল মানুষের রক্তের। একটু ভুল বলা হলো, মানুষের রক্তের দামই ছিল না, একেবারে বিনা দামে রক্তের স্রোত বইছিল। বাংলাদেশের গ্রামগঞ্জ সেই রক্তের স্রোতে ভেসে যাচ্ছিল। খাল, বিল, নদী, নালা কানায় কানায় ভরে উঠেছিল। এই গল্পটিতে হাসান আজিজুল হক অসাধারণ শিল্পনৈপুণ্যতার সঙ্গে সমাজের ক্ষয়িষ্ণুতা ও অসামঞ্জস্যতার চিত্রটি তুলে ধরেছেন। আত্মজা ও একটি করবী গাছ গল্পটিতে কবি সমাজ জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন। গল্পের প্রথমে আমরা শীতের রাতের কথা পাই, যা এক অতিপ্রাকৃত ভয়ার্ত পরিবেশের মধ্যে ছিল। এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে, হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা বুড়ো কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। গল্পের মধ্যে মানুষ পশু পাখির পাশাপাশি বাস করেও তারা ভিন্ন ভিন্ন অস্তিত্বের প্রমাণ দেয়। গল্পের প্রধান চরিত্র ফেকু, ইনাম, সুহাস, রুকু ও বৃদ্ধ। ইনাম, ফেকু ও সুহাস ক্ষয়িষ্ণু সমাজের তিনটি প্রতিনিধিত্বমূলক চরিত্র। ইনাম, ফেকু, সুহাস তিনজন বকে যাওয়া যুবক। অর্থের বিনিময়ে কেশব বুড়োর আত্মজা রুকুকে ভোগ করতে তারা রাতের আঁধারে বেরিয়েছে। উদ্দেশ্য তাদের কেশবুড়োর বাড়ি, কিন্তু যাত্রাপথে সে কথা কেউই বলছেন না স্বয়ং লেখকও। বরং উল্টোভাবে দেখি, নানা ভাবনায়, কখনো এককভাবে, আবার কখনো সম্মিলিত স্রোতে এগিয়ে চলে তিন যুবকের শীতরাত্রির অভিসার। রুকুকে ভোগ করার পরিবর্তে তাদের মাথায় নানান চিন্তা, নানান কথা, চূর্ণ বিচূর্ণ স্মৃতি ফুটে ওঠে। ইনামের বিকালের কথা মনে পড়ে, হাটবারের কথা, মাছ থেকে নদী, নদী এখন প্রায় শুকনো, চড়া পড়ে গেছে, গরুর গাড়িতে লোকে বালি আনছে নদী থেকে, ইত্যাদি ইত্যাদি কথা। সুহাস, ফেকু ও ইনাম যারা স্কুলের গণ্ডি মুছে ফেলে বেকারের তকমায় ঘুরে বেড়ায়, সেই দুর্ভিক্ষ আর্থিক সংকটময় পরিবেশের লেখাপড়ার কথা শুনে ইনাম বলে, লেখাপড়ার মুহি পেচ্ছাপ। পরক্ষণে ফেকু তার সুরে সুর মিলিয়ে বলে, উঁচু জায়গায় দাঁড়ায়ে সবইর উপর পেচ্ছাপ। কাজ কোয়ানে, জমি নেই, খাঁটি টাহা নেই, ব্যবসা করি কি কলাজ করবানে। দেশভাগের ফলে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়েছিল। শুধু শিক্ষা ব্যবস্থাই বলি কেন, শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, যে শ্রদ্ধা, তারও কিন্তু কোনো চিহ্ন ছিল না। 1947 থেকে 1971 বাংলাদেশ পশ্চিম পাকিস্তান দ্বারা শোষিত, যার ফলে সেখানে লেখাপড়া তো দূরের কথা, ছাত্র শিক্ষকের সম্পর্কটাও কিন্তু ক্ষয়িষ্ণু হয়েছিল। লেখক বলছেন, স্কুলের পেটা ঘড়ি ভেঙে গেলে এক টুকরো রেল ঝুলিয়ে লোহার ডান্ডায় ঘনাত ঘনাত আওয়াজ, হুড়মুড় করে হেডমাস্টার,
শালার জোকার একটা, বই বগলে তা মাস্টার তারাপদ, তার পাকানো চাদর, আধভাঙা দাঁত আর মুখে কথায় ফেনা। এর থেকে আমরা বুঝতে পারি ছাত্র এবং মাস্টারমশাইদের সম্পর্ক কেমন ছিল। তাদের এই যাত্রাপথে আমরা দেখব সঙ্গী ছিল একটা ট্রানজিস্টার, যেটা ফেগুর বগলে বেজে যাচ্ছিল, কিন্তু কেউ শুনছিল না। কণিকা কোনো চরিত্র নয়, গান গেয়েছিল একা থাকার যন্ত্রণা। কিন্তু ইনাম বলে রেডিওটা বন্ধ করে দে। অসহ্য লাগছিল তার। ত্রস্ত সময়ের কাছে এ যেন অসুন্দরের কাছে সুন্দরের পরাজয়। সুন্দরের গলা টিপে যেন হত্যা করে দেওয়া হলো। যেতে যেতে সুহাস গল্প থামায়। সুহাস গল্প বলেছিল আসলে তার ছোট মামার বরযাত্রীর গল্প, সেটা থামিয়ে সে সিগারেট ধরায়। আবার শুরু করে, লঞ্চে জাতি হয়তো মধুমতি নদী দিয়ে, অন্ধকারের মধ্যে গেলাম, দুপাশে গ্রাম নাকি কিডা জানে, মনে হচ্ছিল সুন্দরবন। অর্থাৎ এদের জীবনে কোনো অভিযান নেই, কোনো বড় অভিযানে এরা যায়নি। এই সংকীর্ণতার মধ্যে এরা ডুবে থাকে, আর এই আবদ্ধতার মধ্যে এরা পেতে চায় রুকুর শরীরের উত্তাপ। গল্পের অপর দিকে আমরা দেখতে পাবো নিজের বসতবাড়ি ছেড়ে পরিবার নিয়ে পূর্ববঙ্গে যেতে হয় অসহায় বৃদ্ধকে। সে তার মেয়ে আত্মজাকে নিয়ে অসহায় হয়ে মাথা গোঁজার চেষ্টা করে সেখানে। গল্পটিতে দেখা যায় একজন অসহায় পিতা দারিদ্রতার ভয়াল ছোবলে পড়ে নিজ কন্যার দেহ সমাজের অবজ্ঞাগ্রস্ত তরুণদের হাতে তুলে দেন। এই উদ্বাস্তু হয়ে যাওয়া পরিবারের সুযোগ নেয় ওই 3 যুবক। ছিন্নমূল অবস্থায় বৃদ্ধার সংসারে সহায় হয়ে উঠেছে তার অল্প বয়সী মেয়ে রুকু। লম্পট 3টি যুবক মেয়েটির সম্পর্কে আলোচনা করে বলছে, একটু একটু স্বর হয়েছে, এখন ডাবের মতো লাগে মেয়েটারে। অবক্ষয়ের সময় এই 3 যুবক যৌন চাহিদা মেটায় 2 টাকার বিনিময়ে। পরিবারের অসহায় বৃদ্ধকে আর্থিক সাহায্যের বদলে তার যুবতী কন্যা রুকুকে দেহ সম্ভোগের নিজ ব্যবস্থা করতে কোনো কুণ্ঠবোধ করেনি ওই 3 যুবকের। মনুষ্যত্বের হাত না বাড়িয়ে তারা লোলুপতার হাত বাড়ায় নারী মাংসের আস্বাদনের জন্য। অভাবের তাড়নায় বৃদ্ধ পিতা পিতৃত্ব মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে আত্মজার দেহকে বিক্রি করে লম্পট যুবকদের কাছে। জীবনযাত্রার এমন মূল বাস্তব দিক এই গল্পে লেখক আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সংসার নির্বাহের জন্য কেশবুড়ো আত্মজাকে তুলে দিয়েছে ভোগবিলাসী যুবকের কাছে। রুকু কোনো প্রতিবাদ করেছে কিনা তার স্বাক্ষর নেই গল্পে, কিন্তু রুকুর মা এই অনাচার মেনে নেয়নি। শয্যাগত স্ত্রী মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছে। তা বোঝা যায় কেশবুড়োর এই ভর্ৎসনা থেকে। চুপ চুপ মাগি, চুপ কর কুত্তি, সমস্ত চুপ হয়ে যায়। মেয়ের দেহ বিক্রি করে বৃদ্ধ পিতা বেঁচে থাকার কথা স্বীকার করে বলেছে, এই তোমরা একটু আধটু আসো, যখন তখন এসে খোঁজ খবর নাও, সময় অসময় নেই বাবা তোমাদের, তোমরাই ভরসা, আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। এখানে আমরা দেখব যে অধঃপতিত সমাজের ভাবটি সুস্পষ্ট হয়ে ফুটে তুলেছে। সন্দেহ নেই বেঁচে থাকার জন্য আত্মজাকে এইভাবে ব্যবহার করতে গিয়ে কেঁপে উঠত কেশবুড়োর মর্মলোক। তাই 3 যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন লেখক করবী গাছের বর্ণনা দিয়েছেন এক প্রতীকী ভাষ্যে। সবাই ভিতরে আসতে করবী গাছটার একটা ডাল যেন ঝাপটানি দেয়, সবাইকে আসলে থাপ্পড় মারে। গল্পের শেষে আমরা দেখব পিতৃত্ব জলাঞ্জলি দেওয়া পিতা বাড়ির উঠোনে থাকা করবী গাছের কথা ইনামকে জানায়, যার ফুলের বীজ ভয়ঙ্কর বিষাক্ত। নিজের আত্মজাকে উদ্বাস্তু জীবিকার প্রধান অবলম্বন করেছে বৃদ্ধ। 2 টাকার প্রতি রাধে বিক্রির সুলভ সুযোগ। খরিদ্দারের হাতে মেয়েকে তুলে দিয়ে একজন মেয়ে ঘরে ঢুকেছে, আরেকজনের সঙ্গে কথা বলছে মেয়ের যন্ত্রণা ভোলার জন্য। কেশবুড়ো বুড়ো গল্প করছে, আমি যখন এখানে এলাম বুঝলে একটা করবী গাছ লাগাই, বুঝলে, বলে থামলো বুড়ো।
কান্না শুনলো, হাসি শুনলো, ফুলের জন্য নয়। বুড়ো বলল, বিচির জন্য। বুঝেছো, করবী ফুলের বিচির জন্য। চমৎকার বিষ হয় করবী ফুলের বিচিতে। তার আশার কথা যেন কিছুতেই ফুরোচ্ছে না। আমি একটা করবী গাছ লাগাই। তখন হু হু করে কে কেঁদে উঠলো। চুড়ির শব্দ হলো, এলোমেলো শাড়ির শব্দ। আবারও বলছি, আমি একটা করবী গাছ লাগাই। বুঝলে, বারবার বারবার এই কথা বলে যাচ্ছি। আসলে আমরা দেখব কোথায় গিয়ে যেন করবী ফুলের বিচি, করবী গাছ আর আত্মজা রুকুর ইচ্ছে যেন সমীকৃত হয়ে যায়। আসলে উদ্বাস্তুদের কোনো ধর্ম নেই। রুকুর বাবার অসহায়তা ফুটে উঠেছে এর মধ্য দিয়ে। এতদিন আত্মজাকে ধারণ করেছিল মনের মাঝে নানান কষ্ট করে, তেমনি করবী গাছকেও লালন করে। তাতে চরম বিষ হয়। করবী ফুলের বিচির ন্যায় আত্মজাও বিষময়। রক্তকরবী নাটকে নন্দিনী বলেছিল, রক্তকরবী লাগানোর রক্তকরবীর রংটা হচ্ছে ভালোবাসা। কিন্তু করবীটা হয়ে, করবী তো ধান নয়, রক্তকরবী নয়, সে বিষাক্ত। করবী মেটাফোরটা ব্যবহার করে ছিন্নমূল মানুষের দুর্দশা, এপার বাংলা থেকে ওপার বাংলায় যাওয়া এক অসহায় বৃদ্ধার মর্মন্তুদ কাহিনী। কোনো কাজ নেই, তাই বাধ্য হয়ে মেয়েকে যৌনকর্মী হয়ে যেতে হচ্ছে। কিন্তু বাবা তা মনে করে না। সে ভাবে টাকা ধার নিচ্ছে। শেষে আত্মতরূপ করবীর বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন বৃদ্ধ। রুকুকে যেমন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিপীড়িত হইতে হয়েছে, তেমনি ইচ্ছার বিরুদ্ধে বাঙালিকে মেনে নিতে হয়েছে নৃশংস আত্মবিচ্ছেদ। এই গল্পে যুবতী ও করবী গাছ এক হয়ে যায়। কন্যার বড় হওয়া ও করবী গাছের যত্ন নেওয়া দুটোতেই ব্যর্থ হয়েছেন বৃদ্ধ। সামগ্রিক দিক থেকে হাসান আজিজুল হকের এই গল্পটি এক অসামান্য, তা কিন্তু আমরা বুঝতে পারি।